এন্ট্রান্স এক্সামে এর আগে পর্যন্ত কখনো এইরকম ধরনের কোনো কোশ্চেন্স কখনো করা হয়নি। দিল্লি ইউনিভার্সিটি সহ যারা গ্র্যাজুয়েট প্রিপারেশন নেয় বা অন্যান্য যারা স্টেটে যারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায় যারা ল পড়তে চায়, তাদের ক্ষেত্রে কি হয়, এরকম ধরনের কিছু লিগাল কোশ্চেন্স এসে থাকে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষায় এইরকম টাইপের কোশ্চেন্স এর আগে কখনো আসেনি। গত বছরই কিন্তু ফার্স্ট টাইম এরকম 3টে কোশ্চেন তারা দিয়েছিল, এবং স্বাভাবিক কারণেই এটা স্টুডেন্টরা করতে পারেনি, আন্দাজে করতে হয়েছে, কারো ঠিক হয়েছে, কারো ভুল হয়েছে। তো 3টে কোশ্চেন্স গতবারে যখন এসেছিল, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আগামীতে এরকম ধরনের কোশ্চেন্স আসতে পারে। কারণ তোমরা যদি খুব ভালো করে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের সিলেবাসটাকে ফলো করো, সেখানে কিন্তু ডিটেল কোনো সিলেবাস কিন্তু দেয়নি। সেখানে কি দেওয়া ছিল, ইংলিশ ছিল, রিজনিং ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আর জিকে ছিল, আর সাথে দিয়েছিল ইটিসি। এই ইটিসি মানে এক্সেট্রা, এখানে অনেক কিছুই অ্যাড হতে পারে, ম্যাথ থাকতে পারে, লিগাল কোনো প্রভিশন থেকে কোশ্চেন দিতে পারে, যেটা ইচ্ছা ওরা দিয়ে দিতে পারে। এই ইটিসি থেকে মানে এই সিলেবাসটা এক্সটেন্সটা এতটা বেশি বাড়িয়ে দিল যে মানে কোনো লিমিটেড কোনো সিলেবাস কিন্তু নয়, যেখান থেকে ইচ্ছা কোশ্চেন দিল বলে আমরা ইটিসি দিয়ে দিয়েছিলাম। তো সেই পূর্ব সতর্কতা হিসেবে, প্রিকশন হিসেবে আমাদের কি করতে হবে, এবারে যারা পরীক্ষা দেবে যে সমস্ত ছোট ভাই বোনেরা, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে প্রবলেম বেসড যে লিগাল কোশ্চেন্স গুলো রয়েছে, এই কোশ্চেন্স গুলোকে যদি আমরা অ্যাকিউরেটলি যদি আমরা পরীক্ষা খাতায় করে আসতে পারি, সেক্ষেত্রে বাকিদের থেকে আমরা অনেকটা এগিয়ে যাব। গত বছর 3টে কোশ্চেন্স এসেছিল, 3টে কোশ্চেন্স মানে এক একটা কোশ্চেন্সে 2টো করে মার্কস রয়েছে, 3টে কোশ্চেন্স মানে 6 মার্কস, 6 মার্কস। চিন্তা করে দেখো, একটা কম্পিটিটিভ পরীক্ষাতে 6 মার্কস বেশি পাওয়া কারোর থেকে মানে তুমি কম্পিটিশনে অনেকটা এগিয়ে যাবে, প্রায় প্রায় 150 থেকে 200 র্যাঙ্ক তুমি আগিয়ে চলে যাবে একটা ক্যান্ডিডেটের থেকে। 6 নাম্বার বেশি কম পাওয়া মানে 100-150 নাম্বারের হেরফের হয়ে যাওয়া। তার মানে যদি আমরা এই পোর্শনটুকু খুব ভালো করে করি, তাহলে কিন্তু আমরা একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাব বাকিদের থেকে বা বাকি কম্পিটিটরদের থেকে। তাহলে এই প্রভিশনসটাকে আমাদেরকে কেয়ারফুলি করতে হবে। যদিও এই প্রভিশনসগুলো, যে কোশ্চেনগুলো আমরা এখন করব, এগুলো একটু টেকনিক্যালি টাফ হবে, কিন্তু আমি পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফ ধরে ধরে আমি তোমাদেরকে বোঝাবো, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেবো, অ্যান্সারগুলো কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দেবো। তারপরে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হবে। এবার আমাদের হাতে সময় অনেক রয়েছে, আমরা রেগুলার বেসিস এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের এটা আয়ত্তের মধ্যে নিয়ে নেব, এবং একটা কনফিডেন্স লেভেলটা আমাদের এতটা হাই হয়ে যাবে যে পরীক্ষাতে এরকম রিলেটেড যে কোনো প্রশ্নই যদি এসে থাকুক না কেন, আমাদের যারা স্টুডেন্টস এখানে ক্লাস করছে তারা প্রত্যেকেই সঠিকভাবে অ্যান্সারটা পরীক্ষা খাতায় লিখে দিতে পারবে। তো সেইটা মাথায় রেখেই আমরা আজকে ক্লাসটা করব। মনে রাখতে হবে যে আমি তোমাদেরকে যে ফার্স্ট কোশ্চেনটা এখানে দেখাবো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে 2023 এর কোশ্চেন নাম্বার 17 এই কোশ্চেনটা ছিল। 17 নম্বর যে কোশ্চেনটা ছিল, সেই 17 নম্বর কোশ্চেনের স্ক্রিনে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই কোশ্চেনটা ছিল গত বছরের কোশ্চেন পেপারে 17 নম্বর কোশ্চেনে। তার ঠিক পরের যে কোশ্চেনটা গত বছরের কোশ্চেন নাম্বার 13-এ এই কোশ্চেনটা এসেছিল। তার ঠিক পরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 15 এসেছিল। এই 3টে কোশ্চেন স্টুডেন্টরা কখনোই করতে পারবে না যদি নাকি তাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে। কারণ কি, এখানে যে লিগাল টার্মগুলোর কথা ইউজ করা হয়েছে, সেই লিগাল টার্মগুলোর কথা লয়ের ভালো ভালো স্টুডেন্টরা পর্যন্ত জানে না। সেক্ষেত্রে তোমরা এন্ট্রান্সে প্রিপারেশন দেবে লয়ের, তোমাদের তো জানার কথা নয়, এবং সেক্ষেত্রে হয় তোমাদেরকে আন্দাজে লিখতে হবে, এবং আন্দাজে হলে 99% চান্সেস থাকে ভুল হবার, 1% চান্সেস থাকে ঠিক হবার। কিন্তু এইরকম ভাবে তো পরীক্ষা দেওয়া যেতে পারে না। তখন আমরা প্রিপারেশন নিচ্ছি, এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে 100% ঠিক হয়েছে, এই কনফিডেন্স নিয়ে আমাদেরকে এই অ্যান্সারটা দিতে হবে। এবং সেই জন্য আমরা এবারে যে পরীক্ষাটা দেবো, সেই পরীক্ষাটা খুব ভালোভাবে প্রত্যেকে দেবো, গভর্নমেন্ট কলেজ প্রত্যেককে পেতে হবে। সেটাকে মাথায় রেখে আমাদের কম্পিটিটরদের থেকে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য সব থেকে মোক্ষম যে জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যদি আমরা একটু এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বাকিদের থেকে আমরা অনেকটা এগিয়ে যাব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা ডিসকাস করব, সেটা গত বছর এসেছিল সেই কোশ্চেনটা। এই তারপরে গত বছর যে 3টে কোশ্চেন এসেছিল, এই তো 3টে কোশ্চেন বাদ দিয়ে আমরা এরকম ধরনের বহু কোশ্চেন আমরা করব, যেগুলো করলে আমাদের একটা ওভারঅল এই সমস্ত প্রবলেম বেস কোশ্চেন, বেসিক স্ট্যান্ডার্ড যেগুলো এসে থাকে এন্ট্রান্স পরীক্ষার, সেগুলোর ব্যাপারে আমরা মোটামুটি একটা নলেজ অ্যাকোয়ার করে নিতে পারবো। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা এসেছে সেটা আমি তোমাদেরকে পড়ছি, তোমরা স্ক্রিনে দেখো। তোমাদেরকে যে পিডিএফ দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে দেখতে পারো, দিয়ে সেটাকে আমরা এক্সপ্লেন করবো যে অ্যান্সারটা কোনটা হবে সেটা আমরা ডিসকাস করবো। যদিও এখানে অ্যান্সারটা মার্ক করে দেওয়া আছে, কিন্তু এই অ্যান্সারটা কেন হবে সেটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে, এ থ্রেটেন্স বি টু সাইন অ্যান্ড ডেলিভার এ উইল।
তাহলে এ নামক একজন ব্যক্তি থ্রেটেন্স, এই থ্রেটেন্স কথার অর্থ কি? হুমকি দেওয়া, থ্রেটনিং করা। বি, বি নামক একটা ব্যক্তিকে কি করছে? হুমকি দিচ্ছে। কিসের জন্য হুমকি দিচ্ছে? টু সাইন, সাইন মানে সিগনেচার করে দেওয়ার জন্য। অ্যান্ড ডেলিভার, ডেলিভার মানে কি? ট্রান্সফার করে দেওয়ার জন্য, হস্তান্তর করে দেওয়ার জন্য, ট্রান্সফার করে দেওয়ার জন্য। এই উইল, উইল কথার অর্থ কি? ইচ্ছাপত্র, ইচ্ছাপত্র। মানুষ মারা যাওয়ার আগে তার ইচ্ছা যে ডকুমেন্টের মাধ্যমে লিখে যায় সেটাকে বলা হয় উইল বা টেস্টামেন্টারি ডকুমেন্ট। এই উইল বা টেস্টামেন্টারি ডকুমেন্টটা কি? একজন ব্যক্তি মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা, তার প্রপার্টি কাকে দিতে চায়। তার মানে একজন ব্যক্তি, এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তিকে হুমকি দিয়ে বলছে তুমি একটা উইল বানাও এবং সেখানে সিগনেচার করে আমার নামে সেটাকে ডেলিভার করে দাও। আদারওয়াইজ যদি তুমি এটা না করো, হি উইল থ্রোন হিজ সন ফ্রম দ্য হিল। সে হুমকি দিয়ে বলছে যে যদি তুমি আমাকে এটা সিগনেচার করে ডেলিভার না করে দাও উইলটাকে, হি উইল থ্রো হিজ সন। এ হুমকি দিচ্ছে বিকে যে আমি তোমার ছেলেকে কি করব? থ্রো, থ্রো কথার অর্থ ছুঁড়ে ফেলে দেব। ফ্রম দ্য হিল মানে মানে কোনো উঁচু জায়গা থেকে বা পাহাড় থেকে বা পর্বত থেকে তোমার ছেলেকে আমি ছুঁড়ে ফেলে দেব। তাহলে তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এ থ্রেটেন্স বি টু সাইন অ্যান্ড ডেলিভার এ উইল। এ বি কে হুমকি দিচ্ছে যে একটা উইল বা ইচ্ছাপত্র সিগনেচার করে আমাকে ডেলিভার করে দাও, আদারওয়াইজ যদি তুমি না করে দাও, হি উইল থ্রো হিজ সন ফ্রম দ্য হিল, তোমার ছেলেকে আমি পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দেব। বি দেয়ারফোর, বি মানে কোন রকম আর কিছু না দেখে দেয়ারফোর সাইন্স অ্যান্ড ডেলিভার্স দ্য উইল টু এ। বেগতিক দেখে বাচ্চাটার কথা ভেবে বি কি করলো? ওই উইলটাতে সিগনেচার করলো এবং সেটাকে ডেলিভার করে দিল এ কে। নাও দ্য কোশ্চেন ইজ, এ উইল বি গিলটি অফ। তাহলে এই যে ইনসিডেন্টটা হলো, এ বি কে হুমকি দিল একটা উইলে সিগনেচার করার জন্য এবং সেটাকে ডেলিভার করে দেওয়ার জন্য তাকে যে বললো, আর এটাও বললো যদি তুমি সেটা না করো তোমার ছেলেকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। এবং এই ভয়ে বি কি করলো? ওই উইলটা সিগনেচার করলো এবং একে ডেলিভার করে দিল। তাহলে এই যে অ্যাক্টিভিটিসটা এ বি এর বিরুদ্ধে করলো, ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি যে আইন আছে বা ভারতবর্ষের যে আইনগুলো বলবৎ রয়েছে বর্তমানে, সেই আইন অনুযায়ী এ কি অপরাধটা করলো সেইটা আমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে যে এ উইল বি গিলটি অফ। তাহলে এ কোন অপরাধ করার জন্য এখানে অভিযুক্ত হলো, এই পরীক্ষায় প্রশ্ন এসছে। তাহলে এই যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল গত বছরের, চারটে অপশন দিয়েছিল। এক নম্বর অপশন কি দিয়েছে? মার্ডার। তাহলে এ কি বি কে মার্ডার করলো এই অপরাধের ক্ষেত্রে। 2 নম্বর রবারি, 3 নম্বর হার্ট, 4 নম্বর ডিফামেশন। তাহলে চারটে যে অপশন দিল, এই চারটে অপশন কোনটা সঠিক উত্তর হবে আমাদেরকে জানতে গেলে সবার আগে যেটা বোঝা দরকার, এই চারটে যে টার্ম ইউজ করা হয়েছে, এই মার্ডার, এই মার্ডার কথার অর্থ কি? রবারি কথার অর্থ কি? হার্ট কথার অর্থ কি? ডিফামেশন কথার অর্থ কি? এই সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত আমরা জানবো তার আগে পর্যন্ত আমরা অ্যান্সারটা লিখতে পারবো না যে কোনটা অ্যাকিউরেট অ্যান্সার হবে। যদিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রবারির উপরে মার্ক করা আছে, তুমি এখন এটা মার্ক করা আছে বলে জানতে পারছো। যদি এটা মার্ক করা না থাকতো কোনটা সঠিক অ্যান্সার হবে একটা সাধারণ আমাদের যারা এন্ট্রান্সের স্টুডেন্ট যারা আছে, ভাই বোনেরা আছে, তাদের পক্ষে কখনো এটা পসিবল হবে না ফাইন্ড আউট করা যে কোনটা সঠিক অ্যান্সার হবে। তাহলে আমাদের উচিত হবে কি এই চারটে জিনিস আগে জানা, যে এই চারটে জিনিসের মানে কি, তখন তোমরা নিজের থেকে অ্যান্সারটা দিতে পারবে যে এখানে এই অ্যান্সারটা কি হবে, এ কোন অপরাধের জন্য অভিযুক্ত হলো এই সমস্ত অ্যাক্টিভিটিস বিয়ের বিরুদ্ধে করার জন্য। তাহলে আমরা সবার প্রথমে দেখব কি যে মার্ডার, এই মার্ডার কথাটার অর্থ কি। ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থাতে মার্ডার কথাটার অর্থ কি সেটা দেখতে গেলে সবার আগে আমি যে তোমাদেরকে লিগ্যাল প্রভিশনস দিয়েছি সেখানে মার্ডারের যে ডেফিনেশনটা আছে সেখানে আমাদেরকে পড়তে হবে। কিন্তু মার্ডারের যে ডেফিনেশন সেখানে দেওয়া আছে, এখনো যদি তোমাদেরকে এটাকে ডিটেলসে পড়াতে যাই, শুধুমাত্র এই মার্ডারের জন্যই বলছি, অন্য কোনো ডেফিনেশনের জন্য নয়, এই শুধুমাত্র মার্ডারের এই ডেফিনেশনটা যদি তোমাদেরকে বোঝানো যায় তোমরা এখন কিছু এটা বুঝতে পারবে না, এটা অনেকটা টাফ। তো আমি খুব ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ তোমরা অলরেডি প্রত্যেকেই জানো মার্ডার কথার অর্থ কি। মার্ডার কথার অর্থ কাউকে কি করা? মেরে ফেলা, কাউকে হত্যা করে ফেলা, মেরে ফেলা। তাহলে আমরা যে প্রশ্নটা এখানে দেখলাম, যে কোশ্চেনটা দেখলাম, এ বি কে হুমকি দিচ্ছে একটা উইলকে সিগনেচার করে দেওয়ার জন্য এবং ডেলিভারি করে দেওয়ার জন্য, যদি তুমি না করো তোমার ছেলেকে ফেলে দেব, দেয়নি, ফেলে দেব। এবং এই ভয়েই বি করে
সিগনেচার করে ডেলিভারি করে দিয়েছে। তাহলে এখানে কি কেউ কাউকে হত্যা করেছে? তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের মধ্যে কেউ কাউকে মেরে ফেলেছে এমন কোন ইনসিডেন্টের মধ্যে রয়েছে? না স্যার। নেই। তাহলে যদি এটা না থেকে থাকে তার মানে কি হলো, এই মার্ডারের যে অপশনটা আছে তার মানে মার্ডার কিন্তু এখানে হলো না। মার্ডার মানে কাউকে হত্যা করে ফেলা, মেরে ফেলা। তাহলে 1 নম্বর যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে মার্ডার। তাহলে এটা হচ্ছে না কেন? এই রিজনটা আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো যে কাউকে মেরে ফেললে তবেই মার্ডার হয়, কিন্তু এখানে কেউ কাউকে মেরে ফেলেনি এখনো পর্যন্ত, তার মানে এটা মার্ডার হবে না। কি ঠিক তো? ইয়েস স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। নাও যেটা আছে রবরি, এই রবরি কথাটার অর্থ কি এটা আমরা এবার জানার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাই, যে তোমাদেরকে আমি লিগ্যাল প্রভিশনস দিয়েছি সেই লিগ্যাল প্রভিশনের মধ্যেই তুমি দেখতে পাবে রবরির কথা বলা আছে। এই যে এখানে দেখো রবরির কথা বলে দেওয়া আছে। এই রবরি জিনিসটা কোথায় দেওয়া আছে? সেকশন 390 অফ ইন্ডিয়ান পিনাল কোড। ইন্ডিয়ান পিনাল কোডকে শর্ট ফর্মে আইপিসি বলা হয়ে থাকে। সেই ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 390 ধারা 390 এ রবারি ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে, সেখানে রবারি ডেফিনেশন দেওয়া আছে। সেখানে কি বলছে? ইন অল রবারি, প্রত্যেকটা রবারিতে দেয়ার ইজ ইদার থেফট অর এক্সটর্শন। প্রত্যেকটা রবারিতে হয় সেখানে একটা থেফট, থেফট কথার অর্থ কি? চুরি করা, হয় চুরি হবে অথবা এক্সটর্শন হবে। এখন প্রশ্ন হচ্ছে এই চুরি করা কাকে বলে আর এক্সটর্শন কাকে বলে, এটাও কিন্তু আইনের একটা ডেফিনেশন রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে রবারি হতে গেলে অবশ্যই একটা থেফট থাকবে অথবা একটা এক্সটর্শন থাকবে। থেফট এবং এক্সটর্শন ছাড়া কখনো রবারি হয় না। তার ঠিক পরের প্যারাতে দেওয়া আছে কখন থেফটকে আমরা রবারি বলবো, আর তার ঠিক পরের প্যারাতে দেওয়া আছে কখন এক্সটর্শনকে আমরা রবারি বলবো। তো আমরা এটা পড়বো, এক্ষুনি পড়বো, কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে থেফট আর রবারি, থেফট আর এক্সটর্শন এই দুটো কথার মানে কি এটা আমরা আগে দেখে নেব, তবেই আমরা রবারি কথাটার মানেটা বুঝতে পারবো। মানে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক রয়েছে, একটা বুঝতে গেলে আগে আরেকটা জানতে হবে। রবারি বুঝতে গেলে সবার আগে জানতে হবে থেফট কাকে বলে আর এক্সটর্শন কাকে বলে। থেফট এবং এক্সটর্শন কাকে বলে যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমরা রবারি কাকে বলে সেটা আমরা বুঝতে পেরে যাব। তাহলে ফার্স্ট আমরা কি দেখবো? থেফট কাকে বলে। থেফট কথার অর্থ কি? চুরি করা বা চুরি, কোনো কিছু চুরি করা কিংবা চৌর্য বৃত্তিকে বলা হয় থেফট। এটা কোথায় দেওয়া আছে? ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি সেকশন 378 ধারা 378 যেখানে, সেখানে কি আছে? থেফটের কথা বলে দেওয়া আছে বা থেফটের ডেফিনেশন দেওয়া আছে। একজন ব্যক্তিকে আমরা কখন বলবো যে সে চুরি করেছে, সেটা সেকশন 338 এর মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? হু এভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি এনি মুভেবল প্রপার্টি। হু এভার কথার অর্থ কি? যে কিনা। ইন্টেন্ডিং কথার অর্থ কি? অভিপ্রায় করছে। টু টেক নেওয়ার জন্য, ডিসঅনেস্টলি অসততার সাথে। তাহলে যখন কোন একজন ব্যক্তি অভিপ্রায় করছে অসততার সাথে নেওয়ার জন্য, কি নেবে? এনি মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কথার অর্থ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। ইমুভেবল প্রপার্টির অর্থ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায় না, যেমন বাড়ি, দোকান, এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি। এগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করা যায় না। তাই কখনো বাড়ি চুরি করা যায় না, কোনো দোকান চুরি করা যায় না। দোকানের ভেতর থেকে দোকানের যে সমস্ত গুডস রয়েছে, পণ্য দ্রব্য আছে, সেগুলো চুরি করা যায়। বাড়ির ভেতরে যে সোনা দানা আছে সেগুলো চুরি করা যায়, কারণ সোনা দানা, গয়না, পণ্য দ্রব্য, গুডস, এগুলো সব হচ্ছে মুভেবল প্রপার্টি। তাহলে থেফটের ডেফিনেশনে কি বলছে? হু এভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি, যে কিনা অভিপ্রায় করছে অসততার সাথে নেওয়ার জন্য কোনো মুভেবল প্রপার্টিকে। কোথা থেকে নেবে? আউট অফ দ্য পজেশন অফ এনি পারসন। আউট অফ দ্য পজেশন অফ এনি পারসন কথার অর্থ কি? যে কোনো ব্যক্তির পজেশন থেকে, তার কাস্টোডি থেকে নিয়ে নেবে। উইদাউট দ্যাট পারসন কনসেন্ট, যার কাস্টোডি থেকে প্রপার্টিটাকে নিচ্ছে তার সম্মতি ছাড়া। উইদাউট মানে ছাড়া, দ্যাট পারসনস কনসেন্ট মানে যে পারসনের পজেশনের মধ্যে মুভেবল প্রপার্টিটা ছিল সেই ব্যক্তি সম্মতি ছাড়া যখন কোনো একজন ব্যক্তি অসততার সাথে অভিপ্রায় করে তার পজেশন থেকে বা কাস্টোডি থেকে মুভেবল প্রপার্টিটাকে নিয়ে নেবে, এবং এই উদ্দেশ্য মনের মধ্যে রেখে মুভস, মুভস কথার অর্থ কি? এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। মুভস দ্যাট প্রপার্টি, মুভস দ্যাট প্রপার্টি মানে ওই প্রপার্টিটা যে জায়গায় রাখা ছিল সেই জায়গা থেকে অন্যত্র মুভ করেছে। কিসের জন্য মুভ করেছে? ইন অর্ডার টু সাচ টেকিং। এই যে একটু আগে করেছিলাম আমরা, টেক, টেক মানে নেওয়ার জন্য। তাহলে ইন অর্ডার টু সাচ টেকিং মানে কি? ওই মুভেবল প্রপার্টিটাকে নেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েছে। দেন কি বলছে? ইজ সেড টু কমিট থেফট।
তখন বলা হবে ওই ব্যক্তিটা কি করেছে, চুরি করেছে। তাহলে চুরি বলতে আমরা লেম্যানের ভাষায় সাধারণ মানুষ জানি যে চুরি বলতে কি বোঝে, অমুক জায়গায় চুরি হয়েছে, অমুক জায়গায় চুরি হয়েছে, এটা চোর চুরি করে নিয়ে গেছে, এটা মোবাইল চুরি হয়েছে, এই কথাটা হামেশাই আমরা ইউজ করি। বাট বিইং এ ল স্টুডেন্ট, যখন ল পড়বে এর একটা ডেফিনেশন রয়েছে, এটাকে একটা ডিফাইন করা হয়েছে সুন্দরভাবে যে কাকে আমরা থেফট বা চুরি করা বলবো। ইন্ডিয়ান পেনাল কোডে সেকশন 378 এর মধ্যে বলে দিয়েছে। কি বললো তাহলে? আমি জাস্ট একবার একটা সেন্টেন্সের মধ্যে বলে দিই যে যখন কোন একজন ব্যক্তি অসততার সাথে অভিপ্রায় করে একজন ব্যক্তির পজেশন থেকে তার সম্মতি ছাড়াই কোনো মুভেবল প্রপার্টিকে নিয়ে নেবার, এবং সেই উদ্দেশ্যে যদি সেই মুভেবল প্রপার্টিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি মুভ করে থাকে, তাহলে বলা হবে সেই ব্যক্তিটা কি করেছে, চুরি করেছে। কে বুঝতে পারোনি আমাকে বলো। না স্যার, বুঝতে পেরেছি। প্রত্যেকে বুঝতে পেরেছে যারা ক্লাস করছে এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়নি তো? ভেরি গুড। নেক্সট স্যার একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ধরেন একটা দোকানের ভিতরে অনেক প্রোডাক্ট আছে স্যার পজেশন এবার মানে কি? একটা চোর পুরো দোকানটা চুরি করে নিল। কোশ্চেন করছি দেখ। বলো তারপরে। তারপরে বলে যাও, তুমি কোশ্চেন শুনছি তোমার আমি। ও থ্যাংক ইউ স্যার। তো বলছিলাম যে চোরটা ধরেন পুরো দোকানটা চুরি করে নিল, তো ওকে কি চোর বলা যাবে? কেন চোর বলা যাবে না? কারণ সে তো পুরো দোকানটা চুরি করেছে, ওর প্রোডাক্ট তো চুরি করেনি, প্রোডাক্ট ভিতরে ছিল। দোকান কখনো চুরি করা যায়? দোকান চুরি করতে হবে না। এখানে কি লেখা আছে যে এনি মুভেবল প্রপার্টি। চুরি করতে গেলে সেটা অবশ্যই মুভেবল প্রপার্টি হতে হবে। দোকান তো আর মুভেবল ও প্রপার্টি নয়। তা দোকান তো ইমুভেবল প্রপার্টি, দোকান তো চুরি করা যায় না। বোঝা গেল? চুরি করতে স্যার মুভেবল প্রপার্টির মিন্স একবার বলবেন, মানেটা একটু বলবেন? মুভেবল প্রপার্টির অর্থ হচ্ছে যে প্রপার্টিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, মুভ করানো যায়। ও থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পজেশন অর্থ হচ্ছে কাস্টোডি। পজেশন কথার অর্থ কি? কাস্টোডি, মানে নিজের অধীনে রাখা। যে ব্যক্তির পজেশন, এখন মোবাইলটা আমার পকেটে আছে মানে কি, মোবাইলটা আমার পজেশনে রয়েছে, আমার পজেশনে রয়েছে। মনে করো আমার বাড়িতে মনে করো আমি কাউকে ইনভাইট করলাম, আমার বাড়িতে ঈদের দিন মনে করে কাউকে ইনভাইট করলাম যে ভাই আমার বাড়িতে ঈদে আসবি, খেতে দেবো। এখন আমার বাড়িতে কি ছিল, আমার যে ড্রয়িং রুম সেখানে একটা আইফোন রাখা ছিল। আমার বন্ধু কি করেছে, আমার অসতর্কতা, আমার যখন অন্যদিকে ছিলাম তখন কি করলো, আইফোনটা সেখান থেকে তুলে নিল। তার মানে এটা কি হলো, তার মানে ওর মনের মধ্যে ইন্টেন্ডিং, তার অভিপ্রায় ছিল টেক নেওয়ার, ডিসঅনেস্টলি, অসততার সাথে কি কোনো মুভেবল প্রপার্টি। আমার আইফোনটা একটা মুভেবল প্রপার্টি। আউট অফ দ্য পজেশন অফ এনি পারসন, আমার পজেশন থেকে নিয়েছে, আমার বাড়ি থেকে নিয়েছে, উইদাউট দ্যাট পারসন কনসেন্ট, যার বাড়ি থেকে নিয়েছে তার সম্মতি ছাড়াই আইফোনটা আমার বাড়ি থেকে আমাকে না বলেই নিয়ে নিয়েছে। moves that property, moves মানে সরিয়ে নিয়েছে প্রপার্টিটাকে। কেন সরিয়েছে? in order to search taking, ওই মোবাইলটাকে নেওয়ার জন্য। is said to commit theft, তখন বলা হবে ব্যক্তিটা কি করেছে, চুরি করেছে। কি বুঝতে পারলাম? থ্যাংক ইউ স্যার, বুঝে নিয়েছি। হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট, এই থেফট যখন বুঝতে পারলাম তখন আমরা রবারি যখন পড়বো ইজিলি বুঝে যাব। এবার আমরা এক্সটর্শন কাকে বলে বুঝবো, কারণ থেফট আর এক্সটর্শন ছাড়া আমরা রবারি বুঝতে পারবো না। রবারি যে অ্যানসারটা হবে এটা বুঝতে গেলে থেফট এবং এক্সটর্শন আমাকে জানতে হবে। আচ্ছা কেউ মনে হয় কিছু কোশ্চেন্স করছো, বলো। सर मेरा एक डाउट है सर। বলো কি ডাউট আছে। सर अगर फॉर एग्जांपल कि अगर एक पर्सन आपके घर से कोई भी ऐसा प्रोडक्ट या कोई भी ऐसा गुड उठाया और सडनली मुझे पता चलेगा, मैं जब तक उसको पकड़ने गई उसने उस चीज को वापस छोड़ दिया कहीं पे किसी और जगह पे, जिस पोजीशन से उसने उठाया और किसी और पोजीशन पे छोड़ दिया, चला गया, फिर भी ये थेफ्ट हो जाएगा, क्योंकि मूव्स दैट प्रॉपर्टी, थोड़ा से भी मूव करने से भी वो चोरी हो जाएगा, थोड़ा से भी मूव करने से वो चोरी हो जाएगा, थेफ्ट हो जाएगा। ठीक है ना? ओके सर थैंक यू। तो थेफ्ट होगा ना अटेम्प्ट टू थेफ्ट होगा। এবার যে আর কেউ কোনো কোশ্চেন্স করছো কি? এটা थेफ्ट होगा ना अटेम्प्ट टू थेफ्ट होगा। थेफ्ट হবে, অ্যাটেম্প্ট টু থেফট বলে ইন্ডিয়ান পিনাল কোডে কোনো প্রভিশনস নেই। ঠিক আছে? অ্যাটেম্প্ট টু থেফট বলে ইন্ডিয়ান প্রভিশন কোনো নেই। অ্যাটেম্প্ট টু থেফট মানে কি, যদি কেউ অ্যাটেম্প্ট নিয়ে থাকে আর এখানে কি করছে, অলরেডি মুভ করে দিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে দিয়েছে, মুভ করে দেওয়ার
অর্থ কি? সে চুরি করে तो ফেলেছে। নেক্সট है। কোশ্চেন, নেক্সট सर हाँ, सर बोलो। ट्री क्या एक मूवेबल प्रॉपर्टी हो सकता है? क्या? एक मतलब ट्री है, वो क्या मूवेबल प्रॉपर्टी में क्वेश्चन आएगा सुनाई या नहीं मिला, इमूवेबल सही में से बोलो आएगा? फिर से एक बार। सर मैं ये पूछ रही हूँ कि एक पेड़ है, उस पेड़ को हम लोग क्या बोलेंगे, मूवेबल प्रॉपर्टी আচ্ছা बोलेंगे ঠিক या আছে, इमूवेबल ওর प्रॉपर्टी প্রশ্নটা बोलेंगे? হচ্ছে সাপোজ মনে করো একটা গাছ রয়েছে, এই গাছটাকে মুভেবল প্রপার্টি বলবো কি বলবো না? এই গাছটা যতক্ষণ পর্যন্ত মাটির সাথে অ্যাটাচ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা হবে ইমুভেবল প্রপার্টি। এট দ্য ভেরি মোমেন্ট যখন গাছটাকে মাটি থেকে সেভার করে দেওয়া হবে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন সেটা হয়ে যাবে কি মুভেবল প্রপার্টি। যতক্ষণ পর্যন্ত ওর শিকড়টা মাটির সাথে অ্যাটাচ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গাছটাকে আমরা কি বলবো? ইমুভেবল প্রপার্টি বলবো। বাট যে মুহূর্তে গাছটাকে মাটি থেকে আমরা কেটে দেব তখন সেটা কি হয়ে যাবে? मूवेबल प्रॉपर्टी হয়ে যাবে। समझ में आया क्या बोला हमने? हाँ जी सर समझ में आया। বুঝতে পেরেছো প্রত্যেকটা কি বললাম? হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছিলাম গাছটা যদি টবে থাকে মানে সেটাও তো মাটির সঙ্গে তো রয়েছে, তখন তো সেটা নাকি নামানো যাবে না? বুঝতে পারলাম না, গাছটা যদি টবে মানে টবে রাখে না গাছ, ওই টবে রাখার গাছের কথা বলছে না, ও মাটির সাথে অ্যাটাচ আছে, এমবেডেড আছে, এই গাছের কথা বলা হচ্ছে। ঠিক আছে, টবের গাছের কথা বলা হচ্ছে না। যে সমস্ত গাছগুলোর গুড়ি আছে, মাটির সাথে অ্যাটাচ করা আছে, সেই গাছের কথা বলা হচ্ছে। সেই গাছ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা থাকবে ইমুভেবল প্রপার্টি। বাট যে মুহূর্তে গাছটাকে কেটে দেওয়া হবে তখন সেটা কি হয়ে যাবে? মুভেবল প্রপার্টি হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। এক্সটর্শন। নেক্সট হচ্ছে এক্সটর্শন। এখন সেকশন 383 ইন্ডিয়ান পিনাল কোড, এখানে এক্সটর্শনের ব্যাপারে বলে দেওয়া আছে। এক্সটর্শনের ব্যাপারে ইন্ডিয়ান পিনাল কোডের মধ্যে কি বলা আছে এবার সেটাকে আমরা বোঝার চেষ্টা করব যে এক্সটর্শন বলতে কি বোঝাচ্ছে। কি বলছে? হুএভার ইন্টেনশনালি, হুএভার মানে যে কিনা, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, পুটস এনি পারসন, পুটস মানে রেখেছে, এনি পারসন মানে কোনো ব্যক্তিকে। তাহলে যে যখন কোনো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো একজন ব্যক্তিকে রেখেছে, কোথায় রেখেছে? ইন ফিয়ার অফ এনি ইনজুরি টু দ্যাট পারসন, ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে রেখেছে তোমাকে ইনজুরি করে দেব। তাহলে যখন একজন ব্যক্তি অপর কোন একজন ব্যক্তিকে ইনজুরি করার ভয় দেখিয়ে ইন্টেনশনালি যদি তাকে ওই রকম ভাবে রেখে দিয়ে থাকে, অথবা টু এনি আদার, এনি আদার কথার অর্থ হচ্ছে তার নিজের কোনো রিলেটিভ হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার ছেলে মেয়ে হতে পারে, তার মা বাবা হতে পারে, অন্য কোনো তার সাথে রিলেটেড কোনো পার্সন যার সাথে ও ইন্টারেস্টেড, যার সাথে ও স্বার্থ জড়িত আছে, এইরকম কোন একজন ব্যক্তিকে ইনজুরি করার ভয় দেখিয়ে ইন্টেনশনালি যদি রেখে থাকে, অ্যান্ড দেয়ার বাই, এবং ওইভাবে ভয় দেখিয়ে রাখার পরে দেয়ার বাই ডিসঅনেস্টলি ইনডিউসেস, ডিসঅনেস্টলি অসততার সাথে, ইনডিউসেস কথার অর্থ হচ্ছে প্ররোচিত করা, ইনস্টিগেট করা, কাউকে ইনডিউস করা। তাহলে ডিসঅনেস্টলি ইনডিউসেস প্ররোচিত করেছে, দ্য পারসন সো পুট ইন ফিয়ার, কাকে প্ররোচিত করেছে? দ্য পারসন সো পুট ইন ফিয়ার, যাকে ভয় দেখিয়ে রেখেছিল তাকে ডিসঅনেস্টলি প্ররোচিত করছে। কিসের জন্য প্ররোচিত করছে? টু ডেলিভার এনি পারসন এনি প্রপার্টি অর ভ্যালুয়েবল সিকিউরিটি। তাহলে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে ইনজুরি করার ভয় দেখিয়ে ইন্টেনশনালি রেখেছে, তাকে ভয় দেখিয়ে রেখেছে, রাখার পরে তাকে ডিসঅনেস্টলি ইনডিউস করা হচ্ছে যে তুমি ডেলিভারি করে দাও তোমার কোনো প্রপার্টি অথবা ভ্যালুয়েবল সিকিউরিটি আমাকে, অথবা আমার বলে দেওয়া কোনো ব্যক্তিকে তুমি সেটাকে ডেলিভারি করে দাও, অথবা এনিথিং সাইন্ড অর সিলড হুইচ মে বি কনভার্টেড ইনটু এ ভ্যালুয়েবল সিকিউরিটি। একটা চেক, একটা ব্ল্যাঙ্ক চেক যদি সেখানে সিগনেচার করা না থাকে তাহলে এটার কোনো ভ্যালু নেই, কিন্তু যেই মুহূর্তে ওই চেকটাতে কেউ সিগনেচার করে দেবে এবং সিল দিয়ে দেবে তখন সেটা ভ্যালুয়েবল সিকিউরিটিতে পরিণত হয়ে যাবে। তাহলে এইরকম কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি কনভার্ট হতে পারে আফটার সিগনেচার এবং সিল, সেই রকম কোনো প্রপার্টিকেও যদি কেউ ডেলিভারি করে দেওয়ার জন্য কাউকে ডিসঅনেস্টলি ইনডিউস করে থাকে, তাকে যদি ভয় ইনজুরি করার ভয় দেখিয়ে রাখার পরে, তখন বলা হবে কি সেই ব্যক্তিটা কি করেছে? এক্সটর্শন করেছে। তাহলে এক্সটর্শন সেকশন 383 ইন্ডিয়ান পিনাল কোডে কি ডেফিনেশন দিল? যে যখন কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোন একজন ব্যক্তিকে ভয়
ভয় দেখিয়ে রাখে ইনজুরি করার, এবং এই ইনজুরি করার ভয় দেখিয়ে ডিসঅনেস্টলি তাকে ইনডিউস করে থাকে কিসের জন্য, যে কোনো প্রপার্টি বা ভ্যালুয়েবল সিকিউরিটিকে ডেলিভারি করে দেওয়ার জন্য। স্যার ইনডিউস মানে স্যার? ইনডিউস মানে প্ররোচিত করা, ও ইনডিউস মানে প্ররোচিত করা। এই সমস্ত মানেগুলো পরিচিত মানে পরিচিতটা ইনস্টিগেট আচ্ছা এসবের জন্য তো ডিকশনারি তো আছে, এইসব প্রশ্ন যদি সবাই জিজ্ঞাসা করে তাহলে ক্লাসটা হবে কি করে? এইগুলো খুব বেসিক জিনিস। ইনডিউস করার মানে কি, প্রত্যেকের ডিকশনারি রয়েছে, ডিকশনারি থেকে দেখে নাও। কাউকে উস্কানি দেওয়াকে বলা হয় কি ইনডিউস করা, ইনস্টিগেট করা। এগুলো বেসিক নর্মাল ইংলিশ। এগুলো যদি তুমি না জেনে থাকো স্যার এটা মানে কি, স্যার ওটা মানে কি, তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না আমি। ক্লাসটা তো অনেক বড় সিলেবাস, তোমাদের আমাকে শেষ করতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে, যে ডিকশনারি থেকে দেখে নিতে হবে। তাহলে ক্লাসটা শোনো, যে টার্মটা বুঝতে পারছো না ডায়েরিতে নোট করে নাও, মোবাইলে ডিকশনারি আছে দেখে নাও, ব্যাস সলভ হয়ে গেল প্রবলেম ইজিলি। আদারওয়াইজ বাকি সবাই ডিস্টার্ব ফিল করবে। যাই হোক, তাহলে এক্সটর্শন কথাটা তাহলে মানে কি হলো, আমরা তাহলে প্রত্যেকে বুঝতে পারলাম, যখন কোন একজন ব্যক্তি ইন্টেনশনালি অপর কোন একজন ব্যক্তিকে কি করছে, ভয় দেখাচ্ছে ইনজুরি করার, এবং ওই অবস্থায় রেখে তাকে ডিসঅনেস্টলি ইনডিউস করছে যে তুমি কোনো প্রপার্টি অথবা অন্য কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি আমাকে বা আমার বলে দেওয়া কাউকে ব্যক্তিকে কি করে দাও, ডেলিভার করে দাও। তখন কি হবে, ওই ব্যক্তিটা এক্সটর্শন করবে। তাহলে এক্সটর্শন কাকে বলে আমরা জেনে গেলাম। তাহলে এবার একটু আমি যদি ফিরে যাই আমাদের কোশ্চেনের দিকে, তাহলে আমরা একটু করে আমরা টাস্কটা পাবো এবারে, যে এক্সটর্শনটা কিন্তু এখানে হয়েছে। যেমনটা কি, যে এ থ্রেটেন্স বি টু সাইন এন্ড ডেলিভার এ উইল। এ বি কে হুমকি দিচ্ছে যে একটা উইল এবং একটা উইল আমাকে সিগনেচার করে ডেলিভারি করে দাও, আদারওয়াইজ হি উইল থ্রো হিজ সন ফ্রম দ্য হিল। যদি তুমি না করে দাও, তোমার ছেলেকে কি করব আমি, ফেলে দেবো পাহাড় থেকে। তাহলে যে এক্সটর্শন আমরা একটু আগে করে এলাম, জাস্ট একটু আগে, যে কাউকে যদি ভয় দেখায় ইনজুরি করার, যে কোনো প্রপার্টি ডেলিভারি করে দেওয়ার জন্য বলে, বা কোনো কিছু আছে যেটা ভ্যালুয়েবল সিকিউরিটিতে কনভার্ট হতে পারে, সেটাকে যদি বলে, সেটাকে এক্সটর্শন বলে। কিন্তু এক্সটর্শনের এখানে কোনো এই যে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কিন্তু এক্সটর্শন কিন্তু অপশন আমার নেই। কিন্তু রবারির সাথে এক্সটর্শনের একটা রিলেশনস রয়েছে। কারণ কি, এক্সটর্শনই রবারিতে কনভার্ট হয়ে যায় যখন সেটা কি হয়, ভয়ানক আকারের হয়ে যায়, অ্যাগ্রাভেটেড ফর্মে যখন হয়ে যায়, তখন সেই এক্সটর্শনটা রবারিতে কনভার্ট হয়ে গিয়ে থাকে। তো এবার আমরা ওই রবারি যেটা আছে, ওই অ্যাগ্রাভেটেড ফর্ম অফ থেফট এবং যেটা এক্সটর্শন, সেটাকে আমরা দেখবো। তাহলে আমরা অ্যান্সারটা বুঝে যাবো যে কেন ওই রবারিটা অ্যান্সারটা হচ্ছে। কারণ কি, রবারি হতে গেলে হয় সেখানে থেফট হতে হবে, নাহলে সেখানে এক্সটর্শন হতে হবে। তাহলে থেফট কখন রবারি হবে সেটা আগে দেখে নিই, তারপর দেখবো এক্সটর্শন কখন রবারি হবে, তারপরে আমরা অ্যান্সারটা আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখবো যে হোয়েন থেফট ইজ রবারি। থেফট কখন রবারি হবে? থেফট ইজ রবারি, থেফটটাকেই আমরা রবারি বলবো। কখন বলবো? ইফ, যদি কিনা, ইন অর্ডার টু দ্য কমিটিং অফ থেফট। ইন অর্ডার টু দ্য কমিটিং অফ থেফট কথার অর্থ কি, থেফট কমিট করার জন্য বা চুরি সম্পাদিত করার জন্য, অথবা ইন কমিটিং থেফট, থেফট কমিট করতে করতে, or in carrying away or attempting to carry away any property obtained by the theft, or in carrying away কথার অর্থ কি, চুরি করার পরে চোরাই মালটাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য বলছে। ক্যারিং অ্যাওয়ে কথার অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার জন্য বলছে। অথবা অ্যাটেম্পটিং টু ক্যারি অ্যাওয়ে প্রপার্টি। অ্যাটেম্পটিং টু ক্যারি অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা, অ্যাটেম্প মানে চেষ্টা, পালিয়ে যাওয়ার চেষ্টা। কি নিয়ে পালিয়ে যাবে? প্রপার্টি। কোন প্রপার্টিটা? অবটেন বাই দ্য থেফট, চুরির থেকে যে প্রপার্টিটাকে অবটেন করেছে, প্রাপ্ত পেয়েছে, সেই প্রপার্টিটাকে। তাহলে একটা থেফটকেই রবারি বলবো। কখন না, চুরি করতে করতে বা চুরি করার জন্য বা চোরাই মালকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য বা চোরাই মালকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার জন্য দ্য অফেন্ডার, অপরাধী, অফেন্ডার মানে অপরাধী, ফর দ্যাট এন্ড voluntarily causes or attempt to cause to any person death, hurt, wrongful restraint। তাহলে অফেন্ডার মানে হচ্ছে অপরাধী। অপরাধী চুরিটাকে কমপ্লিট করার জন্য, চুরিটাকে চোরাই মালকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভলান্টারিলি স্বেচ্ছায়, কজেস মানে কি, ঘটিয়ে থাকে। কি ঘটিয়ে থাকে? ডেথ, কোনো ব্যক্তি যদি মৃত্যু ঘটিয়ে থাকে, কোনো ব্যক্তিকে হার্ট মানে আহত যদি করে থাকে, রংফুল রেস্টেন্ট কথার অর্থ হচ্ছে অবৈধভাবে কাউকে যদি আটক করে থাকে বা কাউকে যদি বাধা দিয়ে থাকে, তখন বলছে কি, ওই থেফটটাই তখন কি হয়ে যাবে? রবারি হয়ে যাবে। অথবা অ্যাটেম্পট টু কজ ডেথ,
কোনো ব্যক্তিকে মেরে ফেলার চেষ্টা করছে, কোনো ব্যক্তিকে হার্ট করার চেষ্টা করছে, কোনো ব্যক্তিকে রংফুলি রেস্ট্রেন করার চেষ্টা করছে, তখন কি বলা হবে যে ওই ব্যক্তি বা অফেন্ডার কি করলো, রবারি করে ফেললো, রবারি করে ফেললো। অথবা কি বলছে, ফিয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ, ফিয়ার মানে হচ্ছে ভয় দেখাচ্ছে, ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে, ডেথ মানে মেরে ফেলা, অথবা কি ইনস্ট্যান্ট হার্ট, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ভাবে আহত করার যদি কেউ চেষ্টা করে থাকে, বা ইনস্ট্যান্ট রংফুল রেস্টেন, তাৎক্ষণিক যদি কাউকে রংফুলি রেস্টেন করার চেষ্টা করে, তখন কি বলছে, একটা থেফট আর থেফট থাকবে না, সেটা কি হয়ে যাবে, রবারি হয়ে যাবে। তাহলে নর্মাল কারুর বাড়ি থেকে মোবাইল চুরি করা সেটা থেফট বলা হবে, কিন্তু মোবাইল চুরি করে যখন পালিয়ে আসছে তখন যদি কেউ বাধা দিতে যায় বাড়ির লোক, তখন যদি তাকে কি করে থাকে, তখন যদি কি করে থাকে, তাকে যদি মেরে ফেলে, আহত করে, রংফুলি রেস্টেন করে থাকে চোরাই মালটাকে পালানোর জন্য, তখন সেই থেফটটাই কি হয়ে যাবে, রবারি হয়ে যাবে। তাহলে থেফট কখন রবারিতে কনভার্ট হয় সেটা আমরা এই প্রভিশনস থেকে দেখতে পেলাম, যে চুরি করার টাইমে বা চুরিটা সম্পাদিত করার জন্য, চোরাই মালকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য বা পালানোর চেষ্টা করার জন্য অপরাধী যদি ভলান্টারিলি কাউকে মেরে ফেলে, কাউকে আহত করে, কাউকে রংফুলি রেস্টেন করে বা করার চেষ্টা করে থাকে এই অপরাধগুলো, অথবা ইনস্ট্যান্ট কাউকে মেরে ফেলার ভয় দেখায়, ইনস্ট্যান্ট হার্ট করার ভয় দেখায়, ইনস্ট্যান্ট রংফুল রেস্টেন করার ভয় দেখায়, তখন সেই চুরিটা চুরি থাকে না, তখন সেটা রবারিতে কনভার্ট হয়ে যায়। কি বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। Very good. হ্যাঁ স্যার। নাও এবার যেটা আমরা বুঝবো যে কখন এক্সটর্শন ইজ রবারি, এক্সটর্শনকে আমরা কখন রবারি বলবো। এক্সটর্শন কি জিনিস একটু আগে আমরা দেখে নিয়েছি, সেই এক্সটর্শনটাই আবার রবারিতে কখন কনভার্ট হয়ে যাবে সেটা এবার আমরা দেখব। এক্সটর্শন ইজ রবারি, এক্সটর্শনটাই রবারি হবে ইফ, যদি কিনা দ্য অফেন্ডার, অফেন্ডার মানে অপরাধী, যে অপরাধী কাউকে ভয় দেখিয়ে কোনো প্রপার্টি নেওয়ার জন্য এক্সটর্শন করেছিল, সেই অপরাধীর কথা বলছে। তাহলে এক্সটর্শন ইজ রবারি, এক্সটর্শনটাই রবারি হবে ইফ দ্য অফেন্ডার, যদি অপরাধী at the time of committing extortion, extortion করার টাইমে, at the time of committing the extortion, যখন এক্সটর্শন কমিট করছিল সেই সময়, ইজ মানে হচ্ছে হয়, কি হয়, ইন দ্য প্রেজেন্স অফ দ্য পারসন পুট ইন ফিয়ার, যে ব্যক্তি অপরাধী সে নিজেই যদি উপস্থিত থাকে যাকে ভয় দেখিয়ে রেখেছিল তার সামনে, তাহলে এক্সটর্শন ইজ রবারি, এক্সটর্শনটাকে রবারি বলা হবে ইফ, যদি কিনা দ্য অফেন্ডার এট দ্য টাইম অফ কমিটিং এক্সটর্শন, অপরাধী যদি এক্সটর্শন কমিট করার সময়, ইজ ইন দ্য প্রেজেন্স অফ দ্য পারসন পুট ইন ফিয়ার, অপরাধী নিজেই যদি উপস্থিত থাকে, প্রেজেন্স থাকে কোথায়, অফ দ্য পারসন পুট ইন ফিয়ার, যাকে ভয় দেখিয়েছিল তার সামনে সে নিজেই যদি উপস্থিত থাকে, অ্যান্ড কমিটস দ্য এক্সটর্শন, এবং তার সামনে উপস্থিত থেকে যদি এক্সটর্শন কমিট করে, কিভাবে, বাই পুটিং দ্যাট পারসন ইন ফিয়ার, যে ব্যক্তিটাকে ভয় দেখিয়ে রেখেছিল, কিসের ভয় দেখাচ্ছে, অফ ইনস্ট্যান্ট ডেথ, মেরে ফেলার ভয় দেখাচ্ছে, তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট কতটাকে ইউজ হয়েছে, ইনস্ট্যান্ট মেরে ফেলার ভয় দেখাচ্ছে, অথবা ইনস্ট্যান্ট হার্ট করার ভয় দেখাচ্ছে, অথবা ইনস্ট্যান্ট রংফুলি রেস্টেন করার ভয় দেখাচ্ছে, টু দ্যাট পারসন অর টু সাম আদার পারসন, যাকে ভয় দেখিয়েছিল তাকে অথবা তার সাথে রিলেটেড কোন পারসনকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে, এন্ড বাই পুটিং ইন ফিয়ার, এবং ওই রকম ভাবে ভয় দেখিয়ে অবস্থায় রেখে, ইনডিউসেস দ্য পারসন সো পুট ইন ফিয়ার, যাকে ভয় দেখিয়ে রেখেছে তাকে ইনডিউস করছে, প্ররোচনা দিচ্ছে, then and there মানে সঙ্গে সঙ্গে, টু ডেলিভার আপ দ্য থিং এক্সটর্টেড, যে জিনিসটাকে এক্সটর্ট করেছে সেটাকে ডেলিভার করার জন্য, তখন কি হবে, ওই এক্সটর্শনটা কি হয়ে যাবে, রবারিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে নরমাল রবারির ক্ষেত্রে, নরমাল এক্সটর্শনের ক্ষেত্রে অফেন্ডারকে, যে ব্যক্তিটাকে ভয় দেখিয়ে রেখেছে তার সামনে প্রেজেন্স থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এক্সটর্শনটা রবারি তখনই হবে যদি অপরাধী নিজেই যাকে কিনা ভয় দেখিয়ে রেখেছে তার সামনে প্রেজেন্স থাকে, এবং তার সামনে প্রেজেন্স থেকে এক্সটর্শনটা কমিট করে থাকে,
ইনস্ট্যান্ট ডেথের ভয় দেখায়, ইনস্ট্যান্ট হার্ট করার ভয় দেখায়, ইনস্ট্যান্ট রংফুল রেস্ট্রেন করার ভয় দেখায় ওই ব্যক্তিটাকে যাকে ভয় দেখিয়ে রেখেছে, অথবা তার পরিচিত কোনো ব্যক্তিবর্গকে। আর কি বলছে, ওই রকম অবস্থায় ভয় দেখিয়ে রেখে যদি ওই ব্যক্তিটাকে ইনডিউস করে থাকে দেন অ্যান্ড দেন ওই জিনিসটাকে ডেলিভার করে দেওয়ার জন্য, তখন সেই এক্সটর্শনটা রবারিতে কনভার্ট হয়ে যায়। তার মানে আমরা দেখতে পেলাম যে রবারি জিনিসটা বুঝতে গেলে আগে কি জানতে হবে, থেফট কাকে বলে জানতে হবে, আগে কি জানতে হবে, এক্সটর্শন কাকে বলে জানতে হবে, তারপরে কিন্তু আমরা রবারি জানতে। এবার তোমরাই বলো বা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করো, একটা সেমিস্টার একটা এন্ট্রান্সের স্টুডেন্টের পক্ষে কি করে পসিবল হবে এই জিনিসগুলোকে জানা, এবং স্বাভাবিক কারণেই কিন্তু তোমরা পরীক্ষা খাতায় 0 পেয়ে যাবে বা আন্দাজের আনসার দিয়ে আসতে হবে, হয় ঠিকও হতে পারে ভুলও হতে পারে। সেই জন্য এই ক্লাসগুলো করাটা কিন্তু খুব এসেনশিয়াল, ক্লাসগুলো কেউ মিস করবে না। এই ক্লাসগুলো যখন তুমি করে নেবে একটু কষ্ট করে, একটু যদি নিজের গ্রিপের মধ্যে নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বাকি কম্পিউটার যারা রয়েছে তাদের থেকে তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাবে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে। কারণ 3টের জায়গায় 5টাও প্রশ্ন আসতে পারে কিন্তু সামনের বছর, 4টেও আসতে পারে, আবার কোনো কিছু কোশ্চেন নাও আসতে পারে, আবার একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, আমরা কেউ জানি না কটা আসবে বা কি আসবে, কিন্তু আমাদের প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। যদি অলমাইটি আমাদের সাথে থাকেন, যদি 3-4টে কোশ্চেন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ওখানে কিন্তু অনেকটা এগিয়ে যাবো বাকি কম্পিটিটর থেকে। সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে প্রস্তুতিটাকে নিতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম থেফট কাকে বলে, আমরা বুঝে গেলাম এক্সটর্শন কাকে বলে, আমরা বুঝে গেলাম রবারি কাকে বলে। তাহলে এবার আমরা কোশ্চেনটাই ফেরত আসবো। কোশ্চেনটাই কি বলছে, এ থ্রেটেন্স বি টু সাইন অ্যান্ড ডেলিভার এ উইল। এ বি কে হুমকি দিচ্ছে যে একটা উইল সিগনেচার করে আমাকে ডেলিভার করে দাও, আদারওয়াইজ হি উইল থ্রোন হিজ সন ফ্রম দ্য হিল। যদি তুমি না করো তোমার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেবো। Therefore signs and delivered the will to A। এই ভয়ে বি কি করেছে, উইলটাকে সিগনেচার করে ডেলিভার করে দিয়েছে একে। তাহলে এ এখানে কি অপরাধ করলো, তাহলে আমরা যে রবারির যে দেখলাম যে ইনস্ট্যান্ট মেরে ফেলার হুমকি দিচ্ছে, ছেলেটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেবো যদি এক্ষুনি আমাকে এটাকে না দাও, তার মানে কি করছে, ও এক্সটর্শন করছে, এখানে রবারি করছে। তাহলে এখানে অ্যান্সারটা কেন রবারি হবে আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই যে এখানে বলেছেন আদারওয়াইজ হি উইল থ্রো হিজ সন ফ্রম দ্য সান ফ্রম দ্য হিল। তো এবার ও নিশ্চয়ই তার ওর ছেলেকে তাহলে ওই আটকে রেখেছে, মানে হিল থেকে থ্রো করার জন্য। অবশ্যই এ বিয়ে ছেলেকে নিজের কাস্টডিতে রেখেই হুমকি দিচ্ছে, অবশ্যই রেখে। তাহলে যে ওই গিলটিটা করছে, যে অপরাধটা করছে, তার মানে সে তার সামনে উপস্থিত আছে, তার ছেলেটার বাবার সামনে উপস্থিত আছে। অবশ্যই উপস্থিত আছে, তোমাকে ধরে নিতে হবে সেটা। ওকে স্যার, এটাই কারণটা হচ্ছে কি, এখানে যে 4টে অপশন দিয়েছে না, এই 4টে অপশন থেকে তুমি যে ডেফিনেশনটা করলো হুবহু তোমার সাথে সবকটা ইনগ্রেডিয়েন্টস মিলতে হবে এমন বাধ্যবাধকতা নাই। ম্যাক্সিমাম এই 4টে অপশন মানে যে কোনো আসতে পারে, এখান থেকে যে কোনো আসতে পারে, আমাকে যাতে করতে পারে তার জন্য বোঝালো। এসেছে এই কোশ্চেনটা ঘুরিয়ে থেফট থেকে প্রশ্ন দিয়ে যে তুমি কি করে করবে। তাহলে আমরা এমন ভাবে ডিসকাসটা করলাম, আমি শুধু রবারিটাই তোমাকে উপর করে বুঝিয়ে দিতে পারতাম না, যে ইন ডেপথ আমি ডিসকাস করতাম না। কেন করলাম, কালকে যে থেফট থেকে প্রশ্ন আসবে না বা এক্সটর্শন থেকে প্রশ্ন আসবে না, এই গ্যারান্টিটা কে দেবে, তাই নয় কি? তাই এমন ভাবে আমরা করব যাতে করে এইগুলো যদি রিপিটেশনও হয় বা এইরকম রিলেটেড যদি ফার্দার কোনো কোশ্চেন এসে যায়, আমাদের স্টুডেন্টদের কনসেপ্ট এতটাই ক্লিয়ার থাকবে, যে কোনো প্রশ্নে আসুক না কেন আমরা কিন্তু অ্যান্সারটাকে সঠিকভাবে দিয়ে দিতে পারবো। বোঝা গেল? কিন্তু এই যে দুটো করলাম, এখনো কিন্তু বাকি দুটো আছে, এই দুটো কিন্তু আমরা এখনই পড়বো। কারণটা কি, হার্ট থেকেই যে আগামীতে প্রশ্ন আসবে না বা ডিফরমেশন থেকে প্রশ্ন আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাই আমাদেরকে বাকি দুটো অপশনটাও দেখতে হবে যে কেন এই দুটো অপশন হচ্ছে না, রবারিটাই বা কেন হবে। তো নেক্সট কোশ্চেনটা যেটা আছে আমাদের, যেটা দিয়েছিল অপশন, সেটা হচ্ছে হার্ট, HURT, হার্ট। হার্ট মানে কাউকে হচ্ছে আহত করা। এবার যে লিগ্যাল প্রভিশনসটা আমরা যদি খুলি, এই লিগ্যাল প্রভিশনের মধ্যে কি দেখো হার্টের ডেফিনেশন দেওয়া আছে। সেকশন 319 ইন্ডিয়ান পিনাল কোডে হার্ট বা কোনো ব্যক্তিকে আহত করা বলতে আমরা কি বুঝি, কি দেওয়া আছে, whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause hurt। তাহলে যখন কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তিকে কি করছে, বডিলি কোনো পেন দিচ্ছে, ব্যথা যন্ত্রণা দিচ্ছে, ডিজিজ দিচ্ছে বা ইনফার্মিটি দিচ্ছে, তখন বলা হবে একজন আরেকজন ব্যক্তিকে আহত করেছে। তার মানে আমরা যে কোশ্চেনটা পড়েছি, এখানে কেউ কাউকে আহত করার কোনো প্রসঙ্গই নেই, কেউ কাউকে মারেনি, ধরেনি যে আহত হবে, কোনো ডিজিজ নেই, কোনো বডিলি পেন নেই,
ইনফার্মিটি নেই, কোনো কিছু নেই এখানে, তার মানে এটা হার্ট হবে না। হার্ট মানে কাউকে আহত করা। ডেফিনেশন যে বললাম তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে এখানেও হার্ট হবে না। এবার আসি ডিফামেশন। এই ডিফামেশন কথাটার অর্থ কি? सर হ্যাঁ বলো। सर इसमें जो एक वर्ड है इन्फॉर्मिटी, इसका मतलब क्या है सर? समझ में नहीं आया। सर यहाँ पे लिखा है ना कि वो एवर कॉजेज बॉडी पेन, डिजीज और इन्फॉर्मिटी। ইনফার্মিটি का मतलब ये है कि ওকে যেটাকে বলা হয় বাংলায় দুর্বলতা, খুব দুর্বল ব্যক্তি যাকে বলা হয়। ইনফার্ম মানে হচ্ছে খুব অসুস্থ দুর্বল ব্যক্তি, कमजोर। कमजोर जो है, ठीक है, कमजोर। हिंदी हमको अच्छा नहीं आता, टूटा फूटा हिंदी आता वो समझना पड़ेगा, ठीक है। तो हाँ, इन्फॉर्मिटी का मतलब क्या है? वो कमजोर जो है, इसको समझाया इसमें, ठीक है। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, ডিফামেশন কথাটার অর্থ কি? এই ডিফামেশন কথার অর্থ হচ্ছে মানহানি, মান বা সম্মানহানি। A man's reputation is considered valuable property and every man has a right to protect his reputation. একটা মানুষের সম্মান, রেপুটেশন, এটাকে ভ্যালুয়েবল প্রপার্টি হিসেবে বিবেচনা করা হয় এবং প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নিজের সম্মানকে কি করা, প্রোটেক্ট করা, রক্ষা করা। A man's reputation, একটা মানুষের সম্মান, ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হয় ভ্যালুয়েবল প্রপার্টি হিসেবে। এন্ড এভরি ম্যান হ্যাজ এ রাইট, প্রত্যেকটা ব্যক্তির একটা অধিকার আছে টু প্রোটেক্ট হিজ রেপুটেশন, নিজের সম্মানটাকে প্রোটেক্ট করার জন্য। তো ডিফামেশন তাহলে কথাটার অর্থ কি? না ডিফামেশন ইজ ইনজুরি টু দ্য রেপুটেশন অফ এ পারসন। একজন ব্যক্তির যে রেপুটেশন, সম্মান, এটাকে ইনজুরি করাকে বলা হচ্ছে ডিফামেশন। বাকিটা তোমরা নিজের একটু দেখে নিও কারণ সময় খুব কম। তো আমাদেরকে এই যে ডিফামেশন অপশনটা দিয়েছে, এখানে কারোর মানহানি, ইজ্জত হানি, সম্মান হানি, এখানে সব কোনো কিছু জিনিস কিন্তু নেই। তাহলে ডিফামেশনটা কেন হবে না আমরা সেটাও বুঝতে পারলাম। তাহলে এই যে কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটার অ্যান্সার যে রবারি হবে, কেন হবে, আশা করে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের থেকে এবারে বুঝতে পেরেছে। যদি বুঝে থাকো নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। এবার আমরা কি করব, আমরা স্যার নেক্সট এটা সিভিল কেস হলো না ক্রিমিনাল কেস হলো? কি ভাই? এটা সিভিল কেস হলো না ক্রিমিনাল কেস হলো? মানে এটা প্লেনশিপ কোথায় যাবে, সিভিল কোর্ট না সেশনাল কোর্ট? সিভিল কেস আলাদা জিনিস, এটা ক্রিমিনাল কেস হয়েছে, ঠিক আছে। কাউকে হুমকি দেওয়া, মারধর করা, রবারি, থেফট, এসব ক্রিমিনাল জিনিস, ঠিক আছে। আচ্ছা, সিভিল কেস জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো থেকে থাকে সেগুলো বোঝানোর জন্য বলছি আমি। সিভিল নেচারের যে মামলাগুলো থাকে সেগুলো সিভিল কেস, সিভিল কোর্টে গিয়ে থাকে, ঠিক আছে। এটা ক্রিমিনাল কেস হলো। ঠিক আছে। এসেছিল এরপরে যে কোশ্চেনটা এসেছিল, সেই কোশ্চেনটা কি, এক্স পার্কড হিজ কার বাই রোড সাইড এন্ড লেফট এ ডগ ইনসাইড দ্য কার। তাহলে এখানে কি করেছিল না, এক্স নামক একজন ব্যক্তি তার নিজের গাড়িটাকে পার্ক করেছিল রোডের ধারে এবং গাড়ির ভেতরেই কি করেছিল, একটা নিজের পোষা কুকুরকে রেখে দিয়েছিল। এবং কি হলো, স্বাভাবিক কারণে যদি কুকুরটা ভেতরে থেকে থাকে সে তো ভয় পেয়ে যেতে পারে, সে কি করতে পারে, লাফালাফি করতে পারে। এবং কি হলো, দ্য ডগ জাম্পড about and smashed the glass panel. কুকুরটা জাম্প দিল এবং কি করলো, যে গ্লাসের যে কাঁচের যে গ্লাস ছিল সেটাকে ভেঙে দিল। কি বললাম বুঝতে পারছো প্রত্যেকে? এ splinter from the glass injured A while he was walking past the car. একজন এ নামক ব্যক্তি যখন গাড়ির পাশ থেকে যাচ্ছিল হেঁটে, তখন কি হলো, কাঁচের একটা টুকরো এসে তাকে ইনজিওর করে দিল। State the liability of X. তাহলে এক্স নামক যে ব্যক্তিটা, যে কি করেছিল, একটা কুকুরকে গাড়ির মধ্যে রেখে দিয়ে চলে এসেছিল, সেই ব্যক্তিটা লায়াবিলিটিটা কি হবে, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল গত বছর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের 13 নম্বর কোশ্চেনে। যে একজন ব্যক্তি রাস্তার ধারে তার নিজের গাড়িটাকে পার্ক করে গাড়ির ভেতরেই নিজের পোষা কুকুরটাকে রেখে দিয়েছিল। কুকুরটা কি হয়েছিল, জাম্প দেওয়ার চেষ্টা করলো এবং কাঁচের যে গ্লাস ছিল সেটাকে ভেঙে দিল এবং কাঁচের টুকরো এসে রাস্তায় পথ চলতি একজন ব্যক্তি, এ নামক একজন ব্যক্তি রাস্তার ধার থেকে যে হেঁটে যাচ্ছিল তাকে ইনজিওর করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, স্টেট দ্য লায়াবিলিটি অফ এক্স। এখানে বর্ণনা করো, এক্স নামক যে ব্যক্তি গাড়িটাকে পার্ক করেছিল নিজের কুকুরকে গাড়ির ভেতরে রেখে, তার কি লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি আছে এখানে, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। অপশন দিয়েছে, এই 4টে অপশন কি কি? এক্স উইল বি লায়াবল ফর নেগলিজেন্স। এক্স লায়াবল হবে কিসের জন্য? নেগলিজেন্সের জন্য, কেয়ারলেসনেসের জন্য। 2 নম্বর কোশ্চেন কি, 2 নম্বর অপশন কি ছিল? এক্স উইল বি লায়াবল ফর নুইসেন্স।
এক্স লায়াবেল হবে নুইসেন্সের জন্য। সিতে কি অপশন দিয়েছে? এক্স উইল নট বি লায়াবেল ফর নেগলিজেন্স বিকজ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড হি কুড নট ফোরসি ইট। এন্ড 4 নম্বর অপশন দিয়েছিল এক্স উইল বি লায়াবেল ফর ট্রেসপাস। তাহলে আমরা এই যে 4টে অপশন দেখলাম, এই 4টে অপশন থেকে কোন অপশনটা ঠিক হবে এটাকে ঠিক অ্যান্সার দেওয়ার জন্য, জাস্টিফাই করার জন্য এখানে কিছু টার্ম ইউজ করেছে। এই টার্মগুলো আমাকে জানতে হবে। 1 নম্বর টার্ম নেগলিজেন্স, 2 নম্বর টার্ম নুইসেন্স, 3 নম্বর টার্ম সেটা হচ্ছে ট্রেসপাস। এই 3টে টার্ম যদি আমরা বুঝে যাই তাহলে নিজের থেকেই আমরা অ্যান্সারটা দিতে পারবো যে এক্স নামক ব্যক্তি লায়াবিলিটিটা এখানে কি ছিল, সে এখানে কি অফেন্স কমিট করেছিল। তাহলে ফার্স্ট যে টার্মটা আমরা করব সেটা হচ্ছে ট্রেসপাস। আমরা উল্টো দিক থেকে করে আসবো, দেন আমরা করব নুইসেন্স, দেন আমরা করব নেগলিজেন্স। তাহলে ফার্স্ট যে টার্মটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ট্রেসপাস। এই ট্রেসপাস কথাটার অর্থ কি? এই ট্রেসপাস কথাটার অর্থ আমরা এখানে দেখব যে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হয়েছে লিগ্যাল প্রভিশনের, সেখানে দেওয়া আছে। এই ট্রেসপাস কথাটার অর্থ হচ্ছে ট্রেসপাস ইজ knowingly entering another owner's property or land উইদাউট পারমিশন। তাহলে যখন কোন একজন ব্যক্তি অপর কোন একজন কোন ব্যক্তির কোন প্রপার্টি বা ল্যান্ডে উইদাউট পারমিশন যখন এন্টার করে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি না ট্রেসপাস। আমরা যারা সেলফিশ জায়ান্টের গল্প পড়েছি ছোটবেলায় সেখানে দেখেছিলাম লেখা ছিল একটা বোর্ডে যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। যে ব্যক্তি অনধিকার প্রবেশ করবে আমার জায়গাতে বা বাগানে না বলে তাকে আইনতভাবে সাজা দেওয়া হবে। তাহলে ট্রেসপাস কথার অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি জেনে শুনে অন্যের কোনো প্রপার্টিতে তার পারমিশন ছাড়াই যদি এন্টার করে নেয় তখন সেটাকে ট্রেসপাস বলা হবে। আমরা যে কোশ্চেনটা দেখলাম এখানে এরকম কোনো ইনসিডেন্ট দেখিনি যে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো প্রপার্টিতে এন্টার করেছে না বলে, তার মানে এক্স উইল বি লায়াবেল ফর ট্রেসপাস। এই অ্যান্সারটা এখানে হবে না, এই অপশনটা সঠিক অপশন নয়। রিজনটা কি? রিজন হচ্ছে এখানে কোনো ট্রেসপাস হয়নি। প্রত্যেকে বুঝতে পেরেছো? স্যার আরেকবার ট্রেসপাসটা হ্যাঁ বলুন। স্যার, ট্রেসপাস হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। ট্রেসপাস কথার অর্থ যখন একজন ব্যক্তি অপর কোন একজন ব্যক্তির জায়গাতে না বলে প্রবেশ করে। সাপোজ মনে কর আমি আমার বাড়িতে রয়েছি, তুই আমার বাড়িতে না বলেই প্রবেশ করে গেলি, তাহলে কি হলো? তুই ট্রেসপাস করে দিলি। আমি তোকে আমার বাড়িতে ইনভাইট করলাম, আমার ইনভাইট করে তোকে বললাম যে আমার ড্রয়িং রুমে তুই বস, তো তুই ড্রয়িং রুমে না বসে কি করলি? আমার বেডরুমে ঢুকে গেলি, তার মানে তুই কি করলি? ট্রেসপাস করে দিলি। মানে কারোকে না পারমিশন নিয়ে কারোর কোনো পার্সোনাল জায়গাতে প্রপার্টিতে ল্যান্ডে ইন্টারফেয়ার করাকেই বলা হচ্ছে ট্রেসপাস। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার হচ্ছে নুইসেন্স বলতে কি বুঝি সেটা আমরা দেখব। হোয়াট ইজ নুইসেন্স? নুইসেন্সটা কি? ঠিক এর আগেই রয়েছে নুইসেন্স বলতে আমরা কি বুঝি। এই যে নুইসেন্স, তাহলে নুইসেন্সটা কি? নুইসেন্সটা হচ্ছে ইজ অ্যান অ্যাক্ট of indirect interference to the enjoyment of one's property by causing any kind of discomfort. তাহলে নুইসেন্স কথাটার অর্থ কি? এক কথায় যদি বলতে হয়, নুইসেন্স হচ্ছে এমন একটা অপরাধ যেটা করার মাধ্যমে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তি নিজের প্রপার্টি যেটা এনজয়মেন্ট করার যে অধিকার আছে সেটাকে কি করে দেওয়া? সেটাকে নষ্ট করে দেওয়া, হ্যাম্পার করে দেওয়া, ইনজুরি করে দেওয়া, ইনকনভেনিয়েন্স সৃষ্টি করা, তখন সেটাকে বলা হবে নুইসেন্স। সাপোজ মনে করো আমি আমার ফ্যামিলি নিয়ে শান্তিতে বসবাস করছি আমার বাড়িতে, তুমি কি করলে? আমার বাড়ির পাশে একটা ফ্লোর মিল বানালে। ফ্লোর মিল বা আটা ময়দা যেগুলো ভাঙানো যেটা গম থেকে ভাঙি আটা ময়দা বানাই, সে একটা কারখানা করলে। তাহলে এই ফ্লোর মিল বা ব্রিক গ্রাইন্ডিং যদি কারখানা মেশিন বসিয়ে থাকো যেখানে ইট গুলোকে ভাঙা হয়, প্রচন্ড আওয়াজ হয়। আমার বাড়িতে মনে করে একজন হার্টের পেশেন্ট রয়েছে, তো অনবরত এইরকম ডিস্টারবেন্স, কোনো ভাইব্রেশনস, কোনো নয়েজ, কোনো ডাস্ট, কোনো ফিউম এরকম ক্রিয়েশন করার মাধ্যমে আমি যে আমার বাড়িটাকে পিসফুলি এনজয়মেন্ট করছিলাম আমার ফ্যামিলির সাথে, ইউজ করছিলাম, এনজয় করছিলাম আমার ল্যান্ডটাকে, মানে কোনো রকম ইন্টারফিয়ারেন্স ছাড়াই, সেটাকে তুমি কি করলে? ডিসকমফোর্ট একটা তৈরি করলে, একটা আমার এনজয়মেন্টের দিক থেকে তুমি কি করলে? একটা সমস্যা তৈরি করলে। যখন কোনো একজন ব্যক্তি কোনো নিজের রংফুল অ্যাক্টিভিটিসের মাধ্যমে বা নিজের কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি নিজের প্রপার্টিকে প্রপারলি এনজয়মেন্ট এবং ইউজ করা থেকে বঞ্চিত করে, তখন বলা হবে সেই ব্যক্তিটা নুইসেন্স করেছে।
তো নুইসেন্স কথার অর্থ কি আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম যে ইনডাইরেক্টলি ইন্টারফেরেন্স করার মাধ্যমে। নুইসেন্স করতে গেলে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে হয় না, বাড়িতে প্রবেশ না করে বাইরে থেকে ডিস্টারবেন্ট ক্রিয়েট করার মাধ্যমে একজন ব্যক্তি নিজের প্রপার্টিটাকে প্রপারলি এনজয়মেন্ট করা থেকে রেস্ট্রেন করা, বঞ্চিত করাকে, ইনকনভেনিয়েন্স সৃষ্টি করাকে, ইনজুরি করাকেই বলা হচ্ছে নুইসেন্স। এবং আমরা যে প্রবলেমটা দেখলাম এখানে কিন্তু এরকম ধরনের কোনো ইনসিডেন্ট দেখিনি যে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নিজের প্রপার্টিকে প্রপারলি এনজয়মেন্ট করা থেকে রেস্ট্রেন করছে বা কোনো সমস্যা করছে, এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু আমরা দেখিনি। কারণ আমাদের কোশ্চেনটার মধ্যে কি ছিল যে এক্স নামক একজন ব্যক্তি তার গাড়িটাকে রাস্তার ধারে রেখেছে, রাস্তার ধারে রাখার পরে গাড়ির ভেতরে কুকুরকে রেখেছিল, কুকুর জাম দিয়ে কাঁচ ভেঙেছে এবং ওই কাঁচটা রাস্তা দিয়ে পথ চলতি একজন মানুষের গায়ে লেগে তাকে ইনজিওর করেছে। তাহলে এখানে কি করেছে, আমরা নুইসেন্স কিন্তু করলো না, বাকি থাকলো নেগলিজেন্স। এই নেগলিজেন্স মানেটা কি আমরা দেখে নেওয়ার পরে আমরা অ্যানসারটাকে দেখব যে নেগলিজেন্স কথাটার অর্থ কি এবং তারপর আমরা উত্তরটা নিজে থেকেই করতে পারবো। নেগলিজেন্স কথাটার অর্থ কি? নেগলিজেন্স কথাটার অর্থ হচ্ছে কি, ইজ দ্য ব্রিচ অফ এ লিগ্যাল ডিউটি অফ কেয়ার বাই দ্য প্লেন্টিভ হুইচ রেজাল্টস ইন আনডিজায়ার্ড ড্যামেজ টু দ্য প্লেন্টিভ। তাহলে তার মানেটা কি হলো? মানেটা হচ্ছে নেগলিজেন্স হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিস, ব্রিচ অফ লিগ্যাল ডিউটি, একটা ব্যক্তির যে আইনত কিছু কর্তব্য থেকে থাকে সেই কর্তব্যটা যদি সে ভঙ্গ করে থাকে সেক্ষেত্রে কি হচ্ছে না, সে ব্যক্তিটা নেগলিজেন্স করে নিচ্ছে। একজন ব্যক্তি তার সহনাগরিকের প্রতি যতটা যত্নশীল হওয়া প্রয়োজন সেই যত্নশীল যদি তার সহনাগরিকের প্রতি না হয়ে থাকে এবং তার নিজের যে যত্নশীলতা ঘাটতি রয়েছে তার জন্য অপরের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে বলা হবে একজন ব্যক্তি কি করেছে, নেগলিজেন্স করেছে, কেয়ারলেসনেস যাকে বলা হয়ে থাকে। তাহলে ওইখানে কি হয়েছিল, একজন ব্যক্তির নেগলিজেন্সের কারণে, একজন ব্যক্তির কেয়ারলেসনেসের কারণে অপর একজন সহনাগরিক যে রাস্তা দিয়ে পথচারী যাচ্ছিল সে ইনজিওর্ড হয়ে গেছিল। সে যদি কুকুরটাকে গাড়ির ভেতরে আটকে না রাখতো তাহলে কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটতো না। তার মানে যখন কোনো একজন ব্যক্তি অপর ব্যক্তির প্রতি তার যে লিগ্যাল ডিউটি থেকে থাকে, ডিউটি অফ কেয়ার থেকে থাকে, সেই ডিউটি অফ কেয়ারটাকে যদি সে ব্রিচ করে থাকে তখন বলা হবে একজন ব্যক্তি নেগলিজেন্স করেছে। তাহলে আমরা যে কোশ্চেনটা একটু আগে দেখলাম প্রবলেম বেস, সেই কোশ্চেন থেকে আমরা দেখতে পেলাম যে এক্স উইল বি লায়াবল ফর নেগলিজেন্স। এই অ্যানসারটা আমাদের ঠিক হবে, এই অপশনটা আমাদের সঠিক হবে। কারণটা কি, এখানে এক্স কি করেছে, নেগলিজেন্স করে ফেলেছে। তার সহনাগরিক যারা আছে তাদের প্রতি যতটা দায়িত্বশীল হওয়া উচিত ছিল ততটা দায়িত্বশীল হতে পারেনি। এখানে তার কিছু ঘাটতি বা কেয়ারলেসনেস বা নেগলিজেন্স থেকে গিয়েছিল। সেই জন্য অপশন নাম্বার এ, এক্স উইল বি লায়াবল ফর নেগলিজেন্স, এটা সঠিক উত্তর হবে। এবং কেন এটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, বুঝেছি। সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good, very good. Now the question is, next questions যেটা পরীক্ষা এসেছিল, if a journalist, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। তুমি যে নুইসেন্স যেটা বললেন ওইটাতে কি বলতে পার্মানেন্ট ডিস্টার্ব করতে হবে না টেম্পোরারি করলেও হবে? এখন তুমি যার প্রতি তুমি এইটা করছো, আজকে মনে করো আমার বাড়িতে আমি আছি, তুমি জোরে বক্স বাজাচ্ছ আমার বাড়ির পাশে এসে কিছুক্ষণ, একদম টেম্পোরারি, এটা টেম্পোরারি, ঠিক আছে, সেক্ষেত্রে কি নুইসেন্স হবে? সেক্ষেত্রে নুইসেন্স হবে না, ঠিক আছে, হবে না, এটা হবে না। তো সেক্ষেত্রে কি হবে, নুইসেন্স হবে না। ফর দ্য টাইম বিং এ তুমি যদি এটা করে থাকো সেক্ষেত্রে নুইসেন্স হবে না। কারণ কি, নুইসেন্স হতে গেলে যে ব্যক্তিটা নুইসেন্সের মামলা করছে তাকে সাকসেস পেতে গেলে প্রথমে দেখাতে হবে তার কোনো ড্যামেজ কজ হয়েছে কিনা। সেই ব্যক্তিটা নুইসেন্স করছে কি করছে না এটা তখনই বলা যাবে যার প্রতি ওই নুইসেন্স করছে তার ড্যামেজ হচ্ছে কি হচ্ছে না তার উপরে। তুমি যার প্রতি নুইসেন্স করছো টেম্পোরারিলি করো আর পার্মানেন্টলি করো, তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তবেই তুমি নুইসেন্স করেছো কি করোনি সেটাকে ডিটারমাইন করা হবে। কি বললাম, বুঝতে পেরেছো আমার অ্যানসারটা? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে সাউন্ড পলিউশনটা কি নুইসেন্স? সাউন্ড পলিউশনটা কি নুইসেন্স? সাউন্ড পলিউশন সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। সাউন্ড পলিউশন, না,
সাউন্ড পলিউশনের মাধ্যমে কারোর যদি পার্সোনাল কোনো প্রপার্টি এনজয়মেন্ট করা থেকে তুমি ডিসকমফোর্ট তৈরি করো এবং তার জন্য যদি তার কোনো ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা নয়সেন্স হয়ে যাবে। ধরুন সাউন্ড নিউ ইয়ার এভিল সাউন্ড পলিউশনের করার মাধ্যমে নয়সেন্স করা যায়। সেক্ষেত্রে যে ব্যক্তিটা নয়সেন্সের মামলা করছে তাকে এটা এস্টাবলিশ করতে হবে যে ওই সাউন্ড পলিউশনের মাধ্যমে তার কোনো ক্ষতি হয়েছে, তবেই কিন্তু সে মামলাটা দাঁড়াবে, আদারওয়াইজ দাঁড়াবে না। ও ঠিক আছে স্যার। নেক্সট যে কোশ্চেনটা এসেছিল, কোশ্চেন নাম্বার 15, প্রিভিয়াস ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি ল ইনস্টান্স টেস্ট। দেখো যে কোশ্চেনস গুলো আগেবার এসেছিল, এই অ্যানসার গুলো যদি তোমাদের এবারে আসতো, তুমি যদি প্রিপারেশন না নিতে, কোন অ্যানসার দিতে পারতে কোন স্টুডেন্ট? কি মনে হচ্ছে অ্যানসার গুলো অ্যানসার দেওয়া যেতে পারে এইগুলো অ্যানসার প্রিপারেশন ছাড়া? না স্যার। না স্যার। তার মানে প্রিপারেশন নেওয়াটা কতটা প্রয়োজনীয়? শুধু প্রিপারেশন নেওয়াটা প্রয়োজনীয় নয়, প্রিপারেশনটা সঠিক মানুষদের কাছ থেকে নেওয়াটা প্রয়োজন, এবং শুধু তাই নয়, প্রিপারেশনটা সঠিকভাবে নেওয়া প্রয়োজন। আর যদি সঠিকভাবে প্রিপারেশন না নিয়ে থাকো, রং ওয়েতে যদি প্রিপারেশন নিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক আশা করা কিন্তু খুব মুশকিল। আর প্রপার ওয়েতে, সিস্টেমেটিক্যালি ওয়েতে যেভাবে তোমাদেরকে গাইড করা হচ্ছে, এই ওয়েটা যদি তোমরা ফলো করো, প্রত্যেকটা স্টুডেন্টেরই ভালো রেজাল্ট হবে, এটা আমরা প্রত্যেকে আশাবাদী। এবং তোমরা যদি সেই মতো মেহনত করো, প্রত্যেকের রেজাল্ট ভালো হতে বাধ্য। এবং অলমাইটির কাছে আমরা প্রেয়ার করব সবাই মিলে, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আমাদের কাজ হার্ড ওয়ার্ক করা, বাকিটা অলমাইটির হাতে ছেড়ে দিতে হবে। অলমাইটি কখনো যারা হার্ড ওয়ার্ক করে তাদেরকে নিরাশ করে না, কিন্তু যদি কেউ হার্ড ওয়ার্ক না করে তাহলে কিন্তু নিরাশ হওয়ার চান্সেসও রয়েছে। তাই সময় আমাদের হাতে যথেষ্ট রয়েছে, কিন্তু এই যথেষ্ট সময়টাকে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কারণ না যেন থাকে। তো এটা মাথায় রেখে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। যেভাবে আমরা গাইড করছি সেভাবে তোমরা প্রপারলি স্যার গাইডেন্স নিয়ে প্রিপারেশন নিতে থাকো। বলো, কিছু বলছো? স্যার স্যার বলছিলাম লাস্ট ইয়ারে মানে আপনি তো যখন কোচিং পড়িয়েছিলেন, তখন কি আপনার এই কোশ্চেন গুলো থেকে হুবহু এসেছিল নাকি এরকমই টাইপের অন্য কোশ্চেন এসেছিল? এই যে কোশ্চেন্স গুলো তোমরা করছো, এগুলো বড্ড বোকা বোকা কোশ্চেন্স। কারণ কি, কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে এন্ট্রান্স পরীক্ষায় হুবহু ম্যাথ কখনো কমন পড়ে, হুবহু ইংলিশ কখনো কমন পড়ে, হুবহু কোশ্চেন কখনো কমন পড়ে? না স্যার, আমি ওইরকম বলতে চাইনি। আমি বলতে চাইছি আপনি যেটা অপশন দিয়েছেন বোঝাচ্ছেন, যে কোনো কোচিং সেন্টারেরই এই যে কোশ্চেন্স করা হয়েছিল, এই কোশ্চেন্স মানুষের চিন্তা ভাবনার বাইরে ছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিভাবে করে, কিন্তু আমি যবে থেকে কোচিং সেন্টারে পড়াচ্ছি, লাস্ট 3 ইয়ার্সে আমার কোচিং সেন্টারে 450-এর উপরে স্টুডেন্ট বর্তমানে পড়ছে। তারা জানে যে এই প্রবলেম বেস লিগ্যাল কোশ্চেন্স আমরা প্রথম থেকে, আজ থেকে 3 বছর 4 বছর আগে যখন কোচিং আমরা ওপেনিং করেছি, তখন থেকেই কিন্তু আমরা এরকম ভাবে পড়িয়ে আসছি। কারণ কি, আমাদের শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টই আমাদের কাছে প্রিপারেশন তা নয়, অন্যান্য স্টেটেরও প্রিপারেশন, এবং তারা আমরা যেহেতু কম্বাইন্ড ক্লাস করে থাকি, তো ওভারঅল কি হয়ে থাকে এটা আমরা করিয়ে থাকি, এবং সেই করে থাকি বলে স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হয়। আমরা একটু ইন ডেপথে এইভাবে বুঝিয়েই করিয়ে থাকি। আমরা একটু সময় লাগে আমাদের, কিন্তু আমরা এইভাবে করিয়ে থাকি। কিন্তু কখনো এমনটা আশা করবে না যে হুবহুব এটা চলে আসবে, হুবহুব এটা চলে আসবে। এইভাবে কিন্তু কখনো কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না। যদি কেউ বলে থাকে কোনো টিচার, তাহলে সে মিথ্যা কথা বলছে, আমরা চেষ্টা করি। না স্যার, আমি একটা টিচারের কাছ থেকেই শুনেছি, মানে আগে আমি কিছুদিন আগে একটা গ্রুপে অ্যাড ছিলাম অনেকদিন আগে, তো ওই টিচারই বলছিল, তো ওই জন্য আপনাকে কোশ্চেনটা করলাম কনফার্ম হওয়ার জন্য। টিচার যদি এই কথা বলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলেছে। কারণ কি স্টুডেন্টদের কাছে কনভিন্স করানোর জন্য, স্টুডেন্টদের কাছে পাওয়ার জন্য অনেক রকম ভাবে ছলনা বলানোর কৌশল নিয়ে থাকে। দেখো, আমাদের সেরকম কৌশল নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। সবকিছু স্টুডেন্টদের সামনে ওপেন রয়েছে। এখানে আমরা কিভাবে করাচ্ছি, কি করাচ্ছি না করাচ্ছি,